ইরানে সরাসরি বিমান হামলা যুক্তরাষ্ট্রের ৩ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের। ওয়াশিংটনে কঠোর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলে ফের আক্রমণ। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. The U.S. administration holds sole and full responsibility for the consequences of its actions. যুক্তরাষ্ট্রের পদক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড়, জাতিসংঘের উদ্বেগ, পুরো অঞ্চলে উত্তেজনা বাড়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। 2 সপ্তাহ সময় নেয়ার দুদিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থা ও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। The U.S. administration holds sole and full responsibility for the consequences of its actions. যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জারি করেছে উচ্চ সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের আরও খবর জানাবো, তার আগে এনসিপির নিবন্ধন প্রসঙ্গ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করতে নির্বাচন কমিশনে গেছে এনসিপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিন ছিল আজ। বিকেল 5টা পর্যন্ত আসলে এটি চলবে এবং বিকেল 5টা পর্যন্তই কোনো রাজনৈতিক দল চাইলে সেটি জমা দিতে পারবেন তাদের আবেদন। আমরা দেখছি এখন যেহেতু ঘড়ির কাঁটা 4টা বেজেছে, কিছুক্ষণ আগে এসে কমিশনে এসে ঢুকেছেন এনসিপি, যে নাগরিক পার্টি।
জাতীয় নাগরিক পার্টি, তো তারা এসেছেন, এসে তাদের যেহেতু এটি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে ছাত্র জনতার যে দল, সেই দল তারা নতুন করে আবির্ভূত হয়েছেন এবং তারা আসলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি চান, যার কারণে তারা কিন্তু আজকে আবেদন জমা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে রয়েছে সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার সহ তারা আসলে তাদের যে আবেদনটি জমা দিতে এসেছেন। এই দলের নেতাকর্মীরা এসেছেন এবং বাইরে তারা অপেক্ষা করছেন। দেখেছি যে মূলত যেহেতু নির্বাচন কমিশন 10ই এপ্রিল যে আবেদনের আহ্বান করেছিল 1 মাস সময় রেখে, সেই আবেদন 10ই এপ্রিল শেষ হওয়ার কথা ছিল এই এনসিপির কারণে। শুধু এনসিপি নয়, এনসিপি ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দল সময় চেয়েছিল, বিশেষ করে যারা নতুন দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা কমিশনের কাছে সময় চেয়েছিল আর একটু সময় বাড়ানোর জন্য। সেই সময় বাড়ানোর কারণেই কিন্তু আজকে 2 মাস সময় বাড়িয়েছিল নির্বাচন কমিশন এবং 2 মাস সময় বাড়ানোর আজকে শেষ দিন। এই শেষ দিনে এবং শেষ মুহূর্তে এসেছে জাতীয় নাগরিক পার্টি। তারা তাদের যে দলের আবেদনটি জমা দিতে আমরা দেখেছি যে তারা তাদের যে কাগজপত্র যা সেই ধরনের বস্তা ভর্তি, কার্টুন ভর্তি কাগজও নিয়ে এসেছে তারা। এখন যাচাই বাছাইয়ের পালা হবে নির্বাচন কমিশনে, যেহেতু আজকেই শেষ দিন এবং 5টার পরে আর কোনো রাজনৈতিক দলের আবেদন গ্রহণ করবে না নির্বাচন কমিশন। এবং আজকেই জানা যাবে আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে এবার কতগুলো দল আবারও আবেদন করলো। তারা ভোটের মাঠে থাকতে চায়, তারা রাজনীতির সাথে যুক্ত থাকতে চায়। বিশেষ করে যে আমরা যদি দেখি যে তরুণ প্রজন্ম, তারা বলছে যে তারা সংসদে থেকে তারা জনগণের কথা বলতে চায়, দেশের মানুষের জন্য কাজ করতে চায়, যার কারণেই তাদের রাজনীতিতে আসা। আমরা এর আগে আরও সকাল থেকেই দেখেছি নানা নতুন রাজনৈতিক দল এসেছেন, তাদের আবেদন জমা দিয়েছেন। আমরা দেখেছি প্রায় 80টিরও বেশি দল এখন পর্যন্ত জমা দিয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে, 5টা পরে হয়তো কমিশন জানাবে যে তাদের শেষ পর্যন্ত আসলে কতগুলো রাজনৈতিক দল আবেদন করলো। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। ফিরছে আন্তর্জাতিক সময়। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সবশেষ যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েই পড়লো, যেটি এতদিন ধরে শঙ্কা করা হচ্ছিল। তবে সবচেয়ে বড় যেই কথা, আমরা সবশেষ আপডেট দিয়ে শুরু করি, যে একটু আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছেন ইস্তাম্বুল থেকে এবং তিনি সেখানে বেশ কয়েকটি কথা বলছেন, সেটি দিয়ে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এখনও মনে হয় কথা বলছে আব্বাস আরাকচি, এবং যে ইরানের যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের হামলার বৈধতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং কূটনৈতিক যে আলোচনা চলছিল, সেই কূটনৈতিক আলোচনায় বিন্দুমাত্র শ্রদ্ধা করেনি যুক্তরাষ্ট্র। তারা সংঘাতের পথকেই বেছে নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেই হামলার পাল্টা জবাব দিতে তারা কুণ্ঠাবোধ করবে না, এক ধরনের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা একটু যে যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালিয়েছে, সেই হামলাটি কোন কোন জায়গায় যে হামলা চালিয়েছে তার একটু কথা বলি। আমরা জানি যে যুক্তরাষ্ট্র 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা বলেছে এবং যে বিষয়ে তারা যে হামলা চালিয়েছে সেই হামলার বলা হচ্ছে যে B2 বোমারু বিমান, যে অত্যাধুনিক, সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের মাধ্যমে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে সেটা দিয়ে হামলা চালিয়েছে। এবং তিনি বলেছেন, অর্থাৎ হামলার পরপরই কিন্তু গণমাধ্যমের সামনে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন, তার পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি কিন্তু সেই সময় বলেছেন যে তারা যে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সেটি সম্পূর্ণ সফল হয়েছে এবং ইরানের যে পরমাণু স্থাপনা সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এখানে যে বিষয়টি না বললেই নয়, ইসরায়েলের হাতে এমন কোনো আগ্নেয়াস্ত্র বা এমন কোনো অস্ত্র কিন্তু নেই যেগুলো হচ্ছে ইরান যে ধরনের পরমাণু কেন্দ্রগুলো স্থাপন করেছে বা বানিয়েছে সেগুলো ধ্বংস করতে সক্ষম নয়। তাহলে কি যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য করলো ইসরায়েলকে, আমরা বলতেই পারি যে তাদের হাতে যেহেতু সক্ষমতা নেই ইসরায়েলের হাতে, তার মানে এই যুদ্ধে কি ইসরায়েলকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য এই যুক্তরাষ্ট্র মোটামুটি যখন আমরা দেখলাম ইরান পাল্টা যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল এবং বেশ ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছিলাম, ঠিক সেই সময়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় যে ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে সেই পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়ার মতো শক্তি তাদের হাতে এই মুহূর্তে নাই, যার কারণে তারা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ সময় নিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব ইরানে হামলা চালাবো কিনা। এবং এর আগে তিনি বলেছিলেন কিন্তু যে ইরানে হামলার ব্যাপারে পুরোপুরি তিনি পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, তবে সিদ্ধান্ত নেননি। এই যে হামলা নিয়ে চালাবো কিনা,
এটার একটা দোটানা ছিল এবং বলা হচ্ছিল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছিল হয়তো খুব সহজেই এত দ্রুত এই যুদ্ধে সরাসরি জড়াবে না যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কিংবা যুক্তরাষ্ট্রে কোনো হামলা না চালালেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলে তাদের হামলা অব্যাহত রেখেছে। সবশেষ বেন গুরিয়ন যে বিমানবন্দর সহ কয়েকটি স্থাপনায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি কয়েকদিন ধরে আজকে নিয়ে সম্ভবত 9 কিংবা 10 দিন ধরে তারা হামলা চালাচ্ছে, গত শুক্রবারের পরে যদি আমরা ধরি। এবং মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। এই ক্ষেত্রে আসলে কোন ধরনের প্রভাব পড়তে পারে? এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যে, যেহেতু হরমুজ প্রণালী একটি বাণিজ্যিক রুট হিসেবে অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ব্যবহারের কারণে এর মধ্যে প্রভাব পড়তে পারে। তো আমরা একটু দেখে নিতে চাই যে এখন পর্যন্ত কোন কোন জায়গায় অর্থাৎ ইরানের কোন কোন অঞ্চলে মার্কিন হামলা চালিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। লাল বৃত্তে ভরা ফোর্দো, অর্থাৎ এটি ইরানের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পরমাণু স্থাপনা বলে দাবি করা হচ্ছিল, যেখানে খুবই স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা রয়েছে এবং সেইখানেই মূলত কিন্তু যুক্তরাষ্ট্রের যে অত্যাধুনিক বাংকার বাস্টার সেটি কিন্তু আঘাত এনেছে। আরেকটি পরমাণু স্থাপনার যেটি নাতানজ, ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বলা হচ্ছে এটিকে, এবং সেইখানে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আরেকটি যে ইস্পাহান যেখানে বোমা তৈরির বিভিন্ন রসদ রয়েছে বলে দাবি করা হয় এবং জ্বালানি মজুদ রয়েছে বলে দাবি করা হয়, এবং সেই জায়গাতে আমরা যে হামলার কথা বলা হচ্ছিল সেই হামলা হয়েছে। এই যে ইরানের যে হামলা, সেই হামলার পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান। ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আমরা জানি শুধু হামলা না, যুক্তরাষ্ট্র কিন্তু হামলার পরে নিজেদেরও বাড়তি ব্যবস্থা নিয়েছে। তাদের নাগরিকদের সতর্কতা জারি করা হয়েছে, তাদের যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেখানে। নাগরিকদের কথা যেহেতু বললেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু খুব পজিটিভভাবে নেয় নাই কিন্তু যুক্তরাষ্ট্রের যে এই পদক্ষেপটি। এর মধ্যে তারাও উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র কি আসলে এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়লো, তাহলে কি তাদের উপর এই দায়ভার আসবে কি? একদম ঠিক বলেছেন। মার্কিনরা কিন্তু এই হামলা নিয়ে একটি বিপরীতমুখী পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রকে এটা অযথা অপ্রয়োজনীয়ভাবে এই যুদ্ধে জড়ানো হচ্ছে, যার দায় পুরাটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হবে। এবং বিরোধী যারা ডেমোক্র্যাট, যারা সিনেটর রয়েছে, আইন প্রণেতা রয়েছেন, তারাও কিন্তু ট্রাম্পের সমালোচনা করেছেন এবং কেউ কেউ বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন, কারণ কোন একটি যুদ্ধে জড়াতে হলে এটি কংগ্রেসের অনুমোদন লাগে, কিন্তু তিনি অনুমোদন নেয়নি। তবে ইরান, আমরা একটু আলোচনা যাব, কিন্তু তার আগে আমাদের কাছে একটি যে প্রতিবেদন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সতর্কতা জারি, সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান, আমরা যে প্রতিবেদনটি দেখলাম, এই প্রতিবেদনের পরে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে যে সৌদি আরব হামলার নিন্দা জানিয়েছে, চীন নিন্দা জানিয়েছে, লাতিন আমেরিকার দেশগুলো নিন্দা জানিয়েছে, তবে ইউরোপ এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা কিন্তু একটু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায়নি, কিন্তু তারা বলছে এ ধরনের পদক্ষেপ যে আন্তর্জাতিক যে শান্তি এবং স্থিতিশীলতা সেটির জন্য
হুমকি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচিও বিশ্ব শান্তির জন্য চরম। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি অবস্থা? আমি যদি সৌদি আরবের কথা বলি বা মধ্যপ্রাচ্যে এরই মধ্যে ওমান, ইরাক এবং তারপর কাতার, তারা সবাই কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে এবং এই হামলার কারণে যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আমরা জানি যে গাজায় যুদ্ধ চলছে, সেখানে প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনিও কিন্তু বলেছেন যে এই ধরনের হামলা এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভালো না, তারপরে যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবং আমরা জানি যে চীন সবসময় ইরানের পাশে থাকার কথা বলেছে, বার্তা দিয়েছে, হামলার নিন্দা জানিয়েছে। রবিউল, আমরা এই বিষয়ে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র যেভাবে এই ইরান এবং ইসরায়েলের সংঘাতে সরাসরি নিজেদের জড়ালো, এতে করে বৈশ্বিক পরিস্থিতি আসলে কি দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। না, নিঃসন্দেহে বৈশ্বিক পরিস্থিতি তো আমরা জানি যে এমনিতেই ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি বা যুদ্ধ কিংবা আন্তর্জাতিক পর্যায়ের অনেক ধরনের নিরাপত্তা সমস্যা আছে। তার মধ্যে মধ্যপ্রাচ্যের আরও আগে থেকে আমরা জানি যে এখানে গাজা ইস্যুকে কেন্দ্র করে একটা যুদ্ধ চলছে এবং ইসরায়েলের যে আগ্রাসন এবং যে গণহত্যা সেটিও চলমান আছে। এর মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটলো এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের যে 13 তারিখ যে ইসরায়েলের যে আক্রমণ করলো, আগ্রাসী আক্রমণ ইরানের বিরুদ্ধে, সেই আক্রমণের মাধ্যমে কিন্তু একটি বড় ইস্যু সামনে চলে আসছে সবার সামনে, যে এই পরিস্থিতিটা, যেটা যুদ্ধ পরিস্থিতি ইসরায়েল তৈরি করেছে একেবারে একতরফা আক্রমণের মাধ্যমে ইরানের বিরুদ্ধে, তো সেটি কি আরো কি পরিস্থিতিকে জটিল করবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি এসকালেশন। আবার অনেকে বলছিল যে এটা ডিএসকালেশনের চেষ্টা করা যায় কিনা, এবং যে কারণে একটা কূটনৈতিক প্রচেষ্টারও একটা আলোচনা ছিল। ইনফ্যাক্ট ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার একটা পর্যায়ে কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ চলাকালেও, বিশেষ করে ইসরায়েলের আক্রমণের পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। ফলে ইরানকে অনেকটা একটা ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে, মানে এক ধরনের কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে ইরানের যে প্রস্তুতি বা তাদের যে নিজস্ব যে একটা যে এই পরিস্থিতির বা তাদের নিরাপত্তার ব্যাপারে তাদের যে পরিমাণ ব্যবস্থা নেওয়ার কথা, সেটির ব্যাপারে কিছুটা হলেও একটু ডিস্ট্রাকশন করা হয়েছে। এর মধ্যে এখন আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের যে অতর্কিত, এই জন্য বলবো যে কারণ আপনার ডোনাল্ড ট্রাম্প নিজে বলছিলেন যে 2 সপ্তাহ পরে উনি সিদ্ধান্ত নেবেন। তো দেখা গেল 2 দিনের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই আক্রমণটি করেছে। তো ফলে এই অতর্কিত আক্রমণের ফলে এই পরিস্থিতিটি যেটা নতুনভাবে আরো বেশি এটি মধ্যপ্রাচ্যের যে কথা আমরা বলছিলাম, যে একটা সমগ্র অঞ্চলব্যাপী একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অনেকেই যেটা বলছিল যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও আমরা হয়তো যদি এই যুদ্ধ পরিস্থিতি যদি কন্টিনিউ করে, যেটা কন্টিনিউ করাটা মানে একেবারেই অস্বাভাবিক না, কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণটি করেছে তারা সেখানেই থেমে নাও থাকতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য দিয়েছে যুদ্ধের এই আক্রমণের পরে, সেখানে ইরানের উপরে এক ধরনের একটি নতুন করে হুমকি দিয়েছে যে তারা যদি শান্তির পথে না আসে তাহলে তাদের বিরুদ্ধে আবারও আক্রমণ হতে পারে, তারা ট্র্যাজেডির জন্য অপেক্ষা করতে হবে, এরকম হুমকি দেওয়া হয়েছে। তো ফলে ইরান তার নিজস্ব যেমন একটা শক্তিমত্তা ইতিমধ্যে দেখিয়েছে, এবং ইরান ঠিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরাক কিংবা লিবিয়ার মতো দেশগুলোকে অনেকটা গুড়িয়ে দিয়েছে বা তাদের সেই দেশগুলোকে অলমোস্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে, ইরান কিন্তু আসলে এখন ইরানের হামলা বা প্রতিক্রিয়ার উপরেই নির্ভর করছে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রবিউল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকও যেমনটা বলছিলেন যে ইরান যেহেতু সরাসরি এটিকে আসলে প্রতিক্রিয়া যদি কোনো কারণে দেয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু আসলে বড় ধরনের সংঘাত
আরও আসলে সেটি উস্কে হ্যাঁ, দিতে এই পারে? সংঘাত আসবে এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ইরানকে এক ধরনের একটা ফাঁদে ফেলা হয়েছে। একদিকে আলোচনার কথা বলেছে, আলোচনার আড়ালে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন যুদ্ধের একটা প্রস্তুতি নিয়েছে। আমরা চাই যে সব বন্ধ হোক, খুব দ্রুতই বিশ্বে শান্তি নেমে আসুক, এমনটা আসলে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তপ্ত বিশ্ব রাজনীতি। একতরফা হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র আলোচনা। ডেমোক্রেট আইন প্রণেতারা বলছেন ইরানের যুদ্ধে জড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তীব্র নিন্দা জানিয়েছে লাতিন আমেরিকার দেশগুলো। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। মার্কিন এই আগ্রাসনের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে আগে থেকেই চলমান উত্তেজনাকে আরও বিস্ফোরক করে তুলেছে, যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে ওমান। কাতার সতর্ক করে বলেছে, এই সংঘাত আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরাক এবং সৌদি আরবও পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক সমাধানে ফিরে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছে। ট্রাম্পের হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডেমোক্রেটিক পার্টির নেতারা এই হামলার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে কংগ্রেসের অনুমতি ছাড়াই এমন অভিযান চালানো হয়েছে, যা প্রশাসনের একতরফা ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে করে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে এবং সামরিক সদস্যদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে বলেও মনে করেন মার্কিন রাজনীতিবিদরা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কড়া সমালোচনা করেছে চীন। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক মোড়ের সূচনা করেছে বলেও জানায় তারা। যুক্তরাষ্ট্র কি আবারও ইরাক যুদ্ধের মতো একই ভুল করছে, এমন প্রশ্নও তাদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ইরানে হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। লাতিন আমেরিকার মেক্সিকো ও ভেনেজুয়েলা এই হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মার্কিন হামলাকে ইসরায়েলের প্ররোচনায় সংগঠিত আক্রমণ হিসেবে দেখছে ভেনেজুয়েলা। এছাড়া ইরানে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মনে করে এই আগ্রাসন দখলদার শক্তির পক্ষ নেয়ার অংশ এবং এতে করে ইরানের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় আবারও সহিংসতা। শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 30 ফিলিস্তিনি। বেশিরভাগই মারা গেছেন মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায়। গেল 2 দিনে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন অন্তত 200 ফিলিস্তিনি। এদিকে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলার সুযোগে গাজার প্রতি মনোযোগ কমে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে গাজায় এখন যা চলছে তা এক নিখুঁত মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিন্ধু চুক্তি আর কখনোই আলোর মুখ দেখবে না, সাফ জানালো ভারত। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সামিল আখ্যা পাকিস্তানের, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি আর কখনোই চালু হবে না বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লি জানায় যে পানি পাকিস্তানে যাওয়ার কথা ছিল তা অভ্যন্তরীণ ব্যবহার নিয়ে আসা হবে। ইসলামাবাদ এই ঘটনাকে পানির উপর সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। এবার সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা এলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। সিন্ধু চুক্তির আওতায় থাকা 3টি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হতো, যা তাদের কৃষির 80% চাহিদা মেটাত। কাশ্মীরে হামলার পর থেকে চুক্তিটি অচল হয়ে যায়। অমিত শাহ জানান, এই পানি রাজস্থানে খাল কেটে নেওয়া হবে আর পাকিস্তানকে রাখা হবে পানি শূন্য। এদিকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক আইনে চ্যালেঞ্জ করার কথা বলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবারই বলেছে, এই চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই আর নদীর পানি আটকে দেওয়া সরাসরি যুদ্ধের ঘোষণা বলে বিবেচিত হবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পর্তুগালে আগাম ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে আবারও অভিবাসন ইস্যুতে শক্ত অবস্থানে মধ্য ডানপন্থী সরকার।
প্রক্রিয়াধীন আবেদনের দ্রুত নিষ্পত্তি করে প্রত্যাঘাতে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো, জাতীয়তা আইন আরও কঠিন বা সময় সাপেক্ষ করার পাশাপাশি নানা পরিবর্তনের দিকে হাঁটছে সরকার। এছাড়া নানা ক্ষেত্রে বর্ণবাদী আচরণ বা হামলার ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। দেশটির সান্তা কাতারিনা রাজ্যে শনিবার সকালে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। স্থানীয় গভর্নর জানান, বেলুনটিতে 22 জন যাত্রী ছিলেন। এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় বেলুনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে পড়ে যায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা এবং সিন্ধু চুক্তি আর কখনোই আলোর মুখ দেখবে না, সাফ জানালো ভারত। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা পাকিস্তানের, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।